নাম জানা বা অজানা কিছু বিখ্যাত লেখকের গল্পের ডালি নিয়ে সাজানো আমাদের এই নিবেদন হরর সাসপিসিয়াস পয়েন্টে জানাই সকলকে স্বাগত। আজকে আমাদের নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা সহচর। নারায়ণ গঙ্গোপাধ্যায় জন্ম 4 ফেব্রুয়ারি 1918 সালে, অবিভক্ত বাংলার অবিভক্ত দিনাজপুর জেলার বালিয়াডাঙ্গিতে। সাহিত্য জগতে নারায়ণ গঙ্গোপাধ্যায় এক অতি সমাদৃত নাম। তার প্রথম উপন্যাস প্রকাশিত হয় 1942 সালে। 3 খণ্ডে প্রকাশিত তার প্রথম উপন্যাস উপনিবেশ পাঠক সমাজে বেশ সমাদৃত হয়। তাঁর লেখা উল্লেখযোগ্য ছোট গল্প সংকলন বিতংশ, দুঃশাসন, ভগবতী উল্লেখযোগ্য। উপন্যাস বৈজ্ঞানিক, শিলালিপি, লালমাটি, সম্রাট ও শ্রেষ্ঠী, পথ সঞ্চার ইত্যাদি উল্লেখযোগ্য। সাহিত্যে ছোট গল্প তার একটি অতি উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। ছোটদের জন্য তার সৃষ্ট কাল্পনিক চরিত্র টেনিদা আজ খুবই জনপ্রিয়। তার লেখা কিছু উল্লেখযোগ্য ছোট গল্প হল ইতিহাস, নক্রচরিত, হাড়, বিতংশ, রেকর্ড, টোপ, আদাব ইত্যাদি। নারায়ণ গঙ্গোপাধ্যায় ইহলোক ত্যাগ করেন 8ই নভেম্বর 1970 সালে। আজকে আমাদের গল্প তাঁরই লেখা সহচর। গল্প পাঠে অনিব্রত, সুদীপ্ত। গল্পের সূত্রধার আমি অনিব্রত। তো শুরু করা হচ্ছে আজকের গল্প সহচর। সঙ্গী ভদ্রলোক হঠাৎ আবিষ্কার করলেন সামনের একখানা 6 বার্থের সেকেন্ড ক্লাস রিজার্ভ করেছেন তাঁরই পরিচিত একদল, এবং তাদের বার্থ খালি যাচ্ছে একখানা। খবরটা সংগ্রহ হতে না হতে হইচই করে তিনি মালপত্র টেনে নামালেন। যাওয়ার সময় একগাল হেসে বলে গেলেন, ভালোই হলো মশাই আপনার। এখন তো আপনি একচ্ছত্র, বেশ সম্রাটের মতন ঘুমিয়ে যেতে পারবেন, কি বলে না? সম্রাট, একচ্ছত্র, এসব ভালো কথা শোনবার আগেই আমি অনুমান করেছিলাম বাইরের কার্ডে যার নাম ছিল তিনি একালের একজন দিকপাল সাহিত্যিক। আমি তাকে অবশ্য কখনো দেখিনি, কিন্তু তার ছবির সঙ্গে এই ভদ্রলোকের চেহারারও সাদৃশ্য ছিল যথেষ্ট। তাই একখানা কুপেতে ওপরের বার্থে এরকম একজন ভয়ঙ্কর বিখ্যাত সঙ্গীকে নিয়ে ট্রেন যাত্রার কল্পনার রীতিমতন শঙ্কিত ছিল আমি। সাহিত্য এবং সাহিত্যিক দুটোকেই আমি নিদারুণ ভয় করি। আমি কাজ করি স্ট্যাটিস্টিক্সে, এবং একথা স্বীকার করতে লজ্জা নেই, সংখ্যাতত্ত্বের কাছে রসতত্ত্বের স্বাদ অত্যন্ত জোলো বলে মনে হয় আমার কাছে। সারা ভারতবর্ষের বছরের কোনো ভাষারই কত বই ছাপা হয় তার হিসেব মোটামুটি একটা দিতে পারি, কিন্তু ঊর্ধ্বে লোকবিহারী সাহিত্যিক মহারথীটি যদি হঠাৎ জিজ্ঞাসা করেন তাঁর কি কি বই আমি পড়েছি, তাহলেই গেছি। মানসাংকে ফেল করা ছাত্রের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া নাস্তব্য গতিরণার্থা। কাজেই তিনি নেমে যেতে বেশ খানিকটা স্বস্তি অনুভব করলাম। সন্দেহ কি, বেশ নিজের মতন বিছানা পেতে নিলুম, গুছিয়ে নিলুম জিনিসপত্র, তারপর আরাম করে হাত পা ছড়িয়ে মুখাগ্নি করলুম সিগারেটে। হাওড়া থেকে যখন ট্রেনটা ছাড়লো সেই স্বস্তির আমেজে তখনও ভরপুর হয়ে আছে। পরপর উল্কা বেগে যখন কয়েকটা স্টেশন ছিটকে বেরিয়ে গেল তখনও। কিন্তু আলো নিভিয়ে শোবার উপক্রম করতে কীরকম একটা অদ্ভুত অশান্তি আমাকে পেয়ে বসল। হঠাৎ মনে হতে লাগলো আমি একা, শুধু এই ছোট কামরাটুকুর ভেতরেই নয়, এই বিরাট ট্রেনটাতে আমি একা। আমি ছাড়া আর কোথাও কোনো যাত্রী যেন নেই। একটা অতিকায় ভুতুড়ে গাড়ি আমাকে নিয়ে একটা অজানা অন্ধকারের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। কোথায় যাচ্ছে আমি জানি না, হয়তো গাড়িটারও সে কথা জানা নেই। কয়েক মিনিটের মধ্যে আমি উঠে বসলুম, আলো জ্বেলে দিলুম, আর তীক্ষ্ণ একটা তীব্র আলোর একটা ঝাপটা চোখে এসে লাগবার সঙ্গে সঙ্গেই অস্বস্তির ঘোরটা কেটে গেল। সত্যি বলতে গেলে হাসি পেল আমার। সাহিত্যিকের সঙ্গগুণ আছে বটে। ভদ্রলোক আমার সহযাত্রী না হতেই
তার ব্যাধি এসে আমাকে ছুঁয়েছে। সঙ্গে থাকলে আর রক্ষা ছিল না দেখা যাচ্ছে। কি করে যে এসব উদ্ভট কল্পনা মাথায় এলো, আশ্চর্য। এক গ্লাস জল খেয়ে একটা আলো জেলে রেখে শুয়ে পড়লুম, কিন্তু চোখের কাছে আলো জ্বললে আমার কিছুতেই ঘুম আসে না। বিরক্ত হয়ে আমি এপাশ ওপাশ করতে লাগলাম, অথচ আলো নিভিয়ে দিতেও সাহস হচ্ছে না, পাছে আবার এ সমস্ত এলোমেলো ভুতুড়ে ভাবনা আমাকে পেয়ে বসে। চোখের পাতা দুটোকে যথাসাধ্য চেপে ধরে প্রাণপণে ঘুমানোর সাধনা করলুম, চেয়েও মাত্র কিছুক্ষণের জন্য। তারপরেই একটা নতুন ভাবনা আমাকে পেয়ে বসলো, বড় বেশি অস্বাভাবিক স্পিডে। যতগুলো রেলওয়ে অ্যাক্সিডেন্টের খবর জানি, একটার পর একটা মনে পড়ে যেতে লাগলো সেসব। অন্ধকারের ভেতর দিয়ে অন্ধের মতন ছুটছে ট্রেনটা, পার হয়ে যাচ্ছে ঘুমন্ত গ্রাম, শূন্য প্রান্তর, কালো জঙ্গল, নদীর পোল। এই নির্জন নিষেধ যাত্রা যেন ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আর কিছুই নয়। কে বলতে পারে কোথায় আলগা হয়ে আছে একটা ফিস্ট প্লেট, কোথায় ব্রিজের পিলারে ধরেছে ফাটল। মুহূর্তের ভেতরের লাইন থেকে ছিটকে পড়ে যেতে পারে ট্রেনটা। তারপর আবার আমি নিজের ওপর বিরক্ত হয়ে উঠলাম। কি আশ্চর্য, কেন এই সমস্ত অবান্তর অর্থহীন ভাবনা আমার? প্রতিদিন প্রতি রাত এমনি অসংখ্য ট্রেনে সারা ভারতবর্ষময় ছুটে বেড়াচ্ছে। তাদের কখনাতে অ্যাক্সিডেন্ট হয়। দুর্ঘটনা ঘটার ভয় আমার যত বেশি, তার চাইতেও বেশি রেল কোম্পানির, যারা এই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে তাদের। কম করেও 300-400 মানুষের প্রাণের দায়িত্ব যাদের হাতে, এসব ভাবনা আমার চাইতে ঢের বেশি ভাবছে তারা। আমি আবার উঠে পড়লাম, টয়লেটে ঢুকে মাথায় ঠান্ডা জল দিলুম। একা গাড়িতে এভাবে চলবার অভিজ্ঞতা জীবনে আমার প্রথম নয়, যার জন্য এই সমস্ত ছেলে মানুষের চিন্তা আমাকে পেয়ে বসবে। কোনো কারণে মাথা গরম হয়ে গেছে, তাই এই কাণ্ড। দুটো পাখারই রেগুলেটর পুরো ঠেলে দিয়ে গাড়ি অন্ধকার করে আবার শুয়ে পড়লুম। কিন্তু সঙ্গে সঙ্গে সেই অদ্ভুত ভয়টা যেন বুকের ওপরে এসে চেপে বসতে লাগলো। মনে হতে লাগলো কোথায় কি যেন ঘটতে চলেছে, কি একটা নিশ্চয়ই ঘটবে। আজ হোক কাল হোক, এই গাড়িতেই হোক বা অন্য কোথাও। আরও মনে হতে লাগলো এই গাড়িতে এখন আর আমি একা নেই, আমার সঙ্গে আর কেউ অথবা আর একটা কিছু আমার সঙ্গে চলছে। আমার এই বার্থটার নিচেই সে হয়তো গুড়ি মেরে বসে আছে। একবার মাথা নামিয়ে নিচের দিকে তাকালে আরো দুটো জলজল চোখ আমি দেখতে পাবো। কিন্তু এইবারে আমি নিজের উপরে চটে উঠলাম। পাগল হয়ে যাচ্ছি নাকি আমি? কোনো কারণ নেই, কোনো অর্থ নেই, তবু পৃথিবীর যত অবাস্তব উদ্ভট কল্পনা আমাকে পেয়ে বসছে। হালে কতগুলি বিলিতি ভূতের গল্প পড়েছিল, হয়তো তারই প্রতিক্রিয়া এসব। এই অদ্ভুত অস্বস্তি থেকে নিজেকে মুক্ত করার জন্য এবার আমি মনের সঙ্গে যুদ্ধ শুরু করলাম। প্রাণপণে ভাবতে চেষ্টা করলাম সংখ্যাতত্ত্বের কতগুলো জটিল সমস্যা, যা ভেড়া গোনবার চাইতেও বেশি কার্যকরী। তারপর প্রায় আরও 1 ঘন্টা পরে গাড়ি খড়গপুর ছাড়িয়ে গেল। আমার চোখে ঘুম নেমে এলো, কিন্তু কে জানতো জেগে থাকার চাইতেও আরও বীভৎস হয়ে উঠবে ঘুমটা। মনের সমস্ত সরীসৃপ ভাবনা আরও যেন ভয়ঙ্কর হয়ে উঠল ঘুমের ভেতরে। আমি স্বপ্ন দেখতে লাগলাম, অদ্ভুত কুৎসিত সে স্বপ্ন। পরিষ্কার দেখলাম একটা ন্যাড়া নগ্ন পাহাড় আমার সামনে, আর কোথাও একটা গাছপালা নেই, একগুচ্ছ ঘাস পর্যন্তও নয়। কলকাতার চিড়িয়াখানার অতিকায় কচ্ছপগুলোর মতন বড় বড় পাথর ছেয়ে আছে তার সর্বাঙ্গ। চারিদিকে জনপ্রাণীর চিহ্ন নেই, শুধু পাহাড়টার মাথার ওপর পরন্ত বেলার খানিক রৌদ্র কারণ নিষ্ঠুর ভ্রুকুটির মতন জ্বলছে। আর সেখানে সেই অশুভ রাঙা আলোয় ডানা মুড়ে বসে আছে একটি মাত্র শকুন, যেন অপেক্ষা করে আছে কালপুরুষের মতো।
কিন্তু ওখানেই শেষ নয়, আরও ছিল। তারপর আমি দেখলাম সেই পড়ন্ত আলোয়, সেই ভয়ঙ্কর নগ্নতার ভেতরে, শকুনের সেই ক্ষুধার্ত চোখের নিচে চারজন মানুষ একটা মৃতদেহ কাঁধে করে নিয়ে চলেছে। কোথায় চলেছে জানি না। তাদের চারজনের চোখ মুখেই একটা বিবর্ণ ক্লান্তি। আর আর সেই সব বাহকদের মধ্যে আমি একজন। চিৎকার করে আমি জেগে উঠলাম। আমার সর্বাঙ্গ দিয়ে তখন দরদর করে ঘাম পড়ছে। চলন্ত ট্রেনের শব্দ ছাপিয়ে বেজে উঠেছে আমার হৃৎপিণ্ডের আওয়াজ। আলো ঝেড়ে দিয়ে উঠে বসলুম। এবার না, আর ঘুমবো না। যে কোনো কারণেই হোক, আমার মধ্যে কোথাও কিছু একটা গোলমাল হয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম রাত প্রায় 3টের কাছাকাছি। ওই সময়টুকু না হয় আলো জ্বেলেই বসে থাকবো। এতক্ষণে আমার মনে অনুতাপ হতে লাগলো। সাহিত্যিক ভদ্রলোককে ধরে রাখা উচিত ছিল আমার গাড়িতে। এই দুঃস্বপ্নের চাইতে সাহিত্য চর্চাও নেহাত মন্দ ছিল না। হেলান দিয়ে বসে বসে আবার সংখ্যাতত্ত্ব ভাবতে শুরু করলাম। কিন্তু এতক্ষণে সত্যি ঘুম আমাকে পেয়ে বসেছে। বসে থাকতে থাকতে আবার আমার চোখ জড়িয়ে এলো এবং এবং একটু পরেই সেই কুৎসিত স্বপ্নটার পুনরাবৃত্তি। সেই পাহাড়, সেই পড়ন্ত রোদ, সেই শকুন, আর তেমনই একটা মৃতদেহ কাঁধে নিয়ে আমরা চারজন সব যাত্রী। এবার চিৎকার নয়, আর্তনাদ করে সোজা হয়ে বসলুম আমি। আর পাশের জানলার ভেতর দিয়ে যদি ভোরের ফিকে আভাস দেখা না যেত, তাহলে হয়তো চেন টেনে ট্রেন থামিয়ে দিতুম, নয়তো ঝাঁপিয়ে পড়তুম দরজা দিয়ে। উঠে সমস্ত জানলাগুলো খুলে দিলুম। সূর্য ওঠেনি এখনো। বাইরের গাছপালা, মাঠ আর পাহাড়ের ওপর শুভ্র ধূসর ব্রহ্ম মুহূর্ত। একরাশ কনকনে ঠান্ডা হাওয়া এসে কাঁপুনি ধরিয়ে দিল শরীরে। আমি গ্রাহ্য করলুম না। বিদেশি কবির ভাষায় শুধু আমার প্রাণ ভরে বলতে ইচ্ছা করছে, হেল হোলি লাইট। বেলা 8টার সময় পৌঁছলুম গন্তব্য স্টেশনে। ভুতুরে গাড়িটা থেকে নেমে যেন মুক্তি স্নান হলো। স্টেশনে এক্কা ছিল, মামাই পাঠিয়েছেন। 1 ঘন্টার মধ্যেই 8 মাইল রাস্তা পার হয়ে গেলুম। মামা ব্যাচেলার মানুষ, একটু পাগলাটে ধরনের। প্রথম জীবনে সন্ন্যাসী হয়ে কয়েক বছর অজ্ঞাতবাস করেছিলেন। তারপর এখানে এসে ডাক্তারি শুরু করেছেন। একেবারে পাণ্ডব বর্জিত গ্রাম অঞ্চল। কয়েক বাক্স হোমিওপ্যাথি ওষুধের জোরেই এখানে ধন্বন্তরী হয়ে বসেছেন তিনি। পাহাড়, শালবন, একটি ছোট্ট নদী আর কয়েক ঘর দেহাতি মানুষদের ভেতরে মামার লাল টালির ছোট্ট বাড়িটি অত্যন্ত মনোরম। জায়গাটার কাব্য সৌন্দর্য আমি ঠিক বর্ণনা করতে পারবো না। সেই সাহিত্যিক ভদ্রলোক থাকলে তিনিই সেটা ভালোভাবে করতে পারতেন। মোটের ওপর আমার ধারণা, কলকাতা থেকে যারা কিছুদিনের জন্য পালিয়ে আত্মরক্ষা করতে চায় এবং সেই অজ্ঞাত বাসের সময়ে শহরের কোনো পরিচিত লোকের সঙ্গে দেখা না হলেই যারা স্বস্তি বোধ করে, এ জায়গা তাদের পক্ষে আদর্শ। অনেকটা আগ বাড়িয়ে মামা দাঁড়িয়েছিলেন। তাঁর রগের দুপাশে দুগোছা পাকা চুল ঝকঝক করছিল সকালের রোদে। কিন্তু তার চাইতেও ঝকঝকে হাসি হাসলেন মামা। আয় আয়, পথে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধে? আমি ম্লান হাসলুম উত্তরে। সারা রাত ট্রেনের সেই দুঃস্বপ্নটা আবার আমার নতুন করে মনে পড়ে গেল। কিন্তু একটু পরে ঠান্ডা জলে স্নান করে জ্বালাধরা চোখ দুটো জুড়িয়ে গেল। আস্তে আস্তে স্বাভাবিক হয়ে এলো সব। তখন চামচেতে মুরগির ডিমের পোচ তুলতে তুলতে আমি মামাকে স্বপ্নটা বললুম। শুনে মামা হো হো করে হেসে উঠলেন।
আসবার আগে মাংস টাংস খেয়েছিলি বোধ হয়। তা খেয়েছিলাম, একটু বেশি হয়ে গেছিল। তাই এই কাণ্ড। পেট গরম হলেই লোকে ওসব খেয়াল দেখে। রান্নার তো এখনো দেরি আছে। ভালো করে ব্রেকফাস্টটা সেরে নিয়ে ঘন্টা তিনেক নিশ্চিন্তে ঘুমো। আমি ততক্ষণে গ্রাম থেকে একটা রোগী দেখবার পাট সেরে আসি। ব্রেকফাস্ট চুকে যাওয়ার পরে মামার ডাক্তারি ব্যাখ্যাটাকে হৃদয়ঙ্গম করে সমস্ত মনটা বেশ ঝরঝরে হয়ে গেল। তারপর ক্যাম্বিসের খাটিয়ায় গা এলিয়ে দিতে আবার ঘুমের পালা। এবার নিঃস্বপ্ন এবং নিশ্ছিদ্র। ঘুম ভাঙল চাকরটার বিকট কান্নায়। ছুটে বেরিয়ে এলুম বারান্দায়। মামাকে একদল মানুষ বয়ে আনছে কম্পাউন্ডের মধ্যে। তাদের চোখে মুখে শোক আর বেদনার ছাপ। হাউ হাউ করে কাঁদছে চাকরটা। কি হয়েছে? কি হয়েছে? বুক ফাটা জিজ্ঞাসা ছুড়ে দিলুম আমি, কিন্তু উত্তরের দরকার ছিল না। আমার মন তা আগেই টের পেয়ে গেছে। তবু কে জানতো মামার হার্টের অবস্থা এত খারাপ ছিল। মাইল চারেক দূরে পাহাড়ি রাস্তায় উঠবার সময় ঘোড়া থেকে তিনি পড়ে যান। যারা কাছে ছিল তারা বললে ঘোড়া থেকে পড়ে তিনি মারা যাননি, পড়বার আগেই তার মৃত্যু হয়েছিল। পাথর হয়ে দাঁড়িয়ে রইলুম। কাঁদবার মতন শক্তি আমার ছিল না। এসে যখন পড়েছি তখন শোকে আড়ষ্ট হয়ে বসে থাকা আমার চলে না। 8 মাইল দূরের পোস্ট অফিসে দরকারি টেলিগ্রাফ পাঠিয়ে সব ঠিক করে যখন মরা নিয়ে বেরোলাম তখন বেলা নেমে এসেছে। আড়ষ্ট ক্লান্ত পায়ে চলেছি। প্রায় মাইল দেড়েক দূরে শ্মশান। কিন্তু এ কি এখানে সেই ন্যাড়া পাহাড়টা এলো কোত্থেকে? কোথা থেকে তার ধারালো চূড়োটার ওপর অমন করে পড়েছে শেষ বেলার হিংস্র আর অক্তিমের আলো? কোথা থেকে একটা শকুন এসে সেখানে ডানা মেলে বসেছে কাল পুরুষের মতো? সব এক, সেই স্বপ্নের সঙ্গে সব এক। আমার চারিদিকে সেই অবিশ্বাস্য শূন্যতার সেই প্রেত পাণ্ডুর বিস্তৃতি। অমানসিক ভয়ে আমি দাঁড়িয়ে পড়লুম। কে যেন আমার পা দুটোকে টানতে লাগলো পাথুরে মাটির তলায়। সারা রাত ট্রেনে আমাকে অমন করে ভয় দেখালো কে? আমার বার্থের তলায় কুড়ি মেরে যে বসেছিল, কে সে? সে কি মৃত্যু? আমার সঙ্গে আমার সহচর হয়ে এসেছে সে। আপনারা এতক্ষণ ধরে শুনলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা সহচর। গল্প পাঠে অনিব্রত, সুদীপ্ত। গল্পের সূত্রধার অনিব্রত।